এবার চলে যাব বীরভূমে। বীরভূমে ধ্রুব সাহার বিরুদ্ধে পোস্টার, বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার এবং দুর্নীতির অভিযোগে পোস্টার ঘিরে এসে রাজনৈতিক তরজা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি সুপ্রতিম। সুপ্রতিম, এই পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে রয়েছে, কি লেখা রয়েছে পোস্টারে, কাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে? একদমই দেখো, যে পোস্টার আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে যে বীরভূমের সাঁইথিয়ার বিভিন্ন জায়গায় আজকে পড়েছে, কারণ আগামীকাল বীরভূমের সাঁইথিয়াতে শুভেন্দু অধিকারী জনসভা, তার সঙ্গে মিছিল। আর ঠিক তার আগের দিনই বীরভূম জেলা বিজেপির যে সভাপতি, তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ ছিল সাঁইথিয়ার বিভিন্ন জায়গায় পোস্টার। তবে এই পোস্টার যে এবারই প্রথম পড়েছে তা নয়, এর আগের বারেও যখন রামপুরহাটে শুভেন্দু অধিকারী এসেছিলেন, ঠিক তার আগের দিনে এরকমই পোস্টার পড়েছিল এবং সেখানেও কিন্তু জেলা সভাপতি সহ ধ্রুব সাহা সহ অনেকের বিরুদ্ধে এই পোস্টার পড়েছিল। আজও সাঁইথিয়া শহরে ধ্রুব সাহার বিরুদ্ধে বিভিন্ন পোস্টার পড়েছে এবং তিনি সেখানে লেখা রয়েছে পোস্টারে যে বীরভূমে যে পুরসভা ভোট হয়েছিল সেখানে কিভাবে তিনি তৃণমূলদের জিতিয়ে দিয়েছিলেন, টাকা নিয়েছিলেন, বিভিন্ন ধরনের অভিযোগ উঠছে। এবং এই যে পোস্টার পড়েছে এটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের ধারণা এটা কিন্তু বিজেপিদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। কিন্তু বিজেপির তরফ থেকে ধ্রুব সাহা তিনি বলছেন যে এটি তৃণমূলের কাজ এবং তৃণমূল বলছে এটা একেবারে গোষ্ঠীদ্বন্দ্বের ফলাফল। তৃণমূলই তাদের পয়সা দিয়ে লোক লাগিয়ে সমস্ত কিছু করাচ্ছে, যেখানে সাঁইথিয়াতে তৃণমূল কংগ্রেস ভাবছে যে এই ধরনের বদনাম করে বিজেপিকে কালিমালিপ্ত করবে। সুতরাং যে চোর সে সবাইকে চোরই ভাবে, কিন্তু সাধু লোক সমাজে এখনো আছে, আমরা সেই সাধু লোকেদের পর্যায়ে পড়ি। আগে রামপুরহাটেও হয়েছে, আগে খয়রাসোলেও হয়েছে, ওদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে। সেখানে তৃণমূলের কোনো সংযোগ নয়, তৃণমূলের কোনো যাবার কোনো প্রয়োজনও নেই বা জায়গাও নেই। ওরা যেভাবে দুর্নীতির মধ্যে জড়িয়ে ইতিমধ্যে আছে, ক্ষমতাতে না গিয়েও যদি সিবিআই এবং ইডি করতে হয় তাহলে ওদের বিরুদ্ধে আগে করলে আমার মনে হয় রেজাল্ট অনেক বেশি ভালো পাওয়া যাবে। এবার যে খবরের দিকে নজর রাখবো, পার্শ্ব শিক্ষকদের জন্য সুখবর। 7 বছর পর সুখবর পেলেন পার্শ্ব শিক্ষকরা। 10% নিয়োগ সংরক্ষণ শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদেরই, অর্থাৎ এই যে বিষয়টি এতদিন ধরে ঝুলেছিল শেষ পর্যন্ত তার নিষ্পত্তি করেছে হাইকোর্ট। আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব। বহুদিন ধরে তো এই মামলা ঝুলেছিল, বিষয়টি ঝুলেছিল, শেষ পর্যন্ত হাইকোর্ট এর নিষ্পত্তি করেছে। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, এটা এসএসসির ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। একটা নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার পর 7 বছর পরে তার সম্পূর্ণ যে শূন্যপদ, সেই শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া এগোতে পারছে নিয়োগকারী সংস্থা, এক্ষেত্রে এসএসসি। কারণ উচ্চ প্রাথমিকের যে শূন্যপদ ছিল 14,339, সেই সম্পূর্ণ শূন্যপদে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এগোতে পারেনি। হ্যাঁ, এটা ঠিক, মামলা হয়েছে, বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে গেছে, নিয়োগ বন্ধ থেকেছে হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাউন্সিলিং কিন্তু সবুজ সংকেত পেয়েছে ডিভিশন বেঞ্চের নির্দেশে। কিন্তু কাউন্সিলিং দুরাস্ত, ইন্টারভিউ যে বাকি যে প্রক্রিয়াগুলি করা, এসএসসি কোনো কিছুই করতে পারেনি। আজকে নয়, এটা 2017 সাল থেকে। কারণ এই 14,339 শূন্যপদের মধ্যে 10% এই যে সংরক্ষণ, যেটা রাজ্য সরকার আইন মেনে করেছিল, কারণ রাজ্যে সর্বশিক্ষা মিশনের আওতায় আমাদের রাজ্যের বিদ্যালয়ে যারা কাজ করেন পার্শ্ব শিক্ষক পদে, তাদের জন্য একটা চিন্তা ভাবনা করেছিল রাজ্য সরকার। তারা 10% তাদের রিজার্ভেশনের বন্দোবস্ত করেছিল এসএসসি রুল 2016 8 ধারার 4 উপধারাকে সামনে রেখে। এবং এই পার্শ্ব শিক্ষকদের সুযোগ সুবিধা শুধু পার্শ্ব শিক্ষকরা কেন শিক্ষাবন্ধু, শিক্ষামিত্র, সম্প্রসারক, এমএসকে বা স্পেশাল এডুকেটররা পাবে না? এই ছিল মামলার আইনি উপপাদ্য, যা দীর্ঘ 7 বছর পর নিষ্পত্তি হয়েছে। এবং পার্শ্ব শিক্ষক 1433 শূন্যপদে যে নিয়োগ হচ্ছিল না, সেটাও সবুজ সংকেত বিচারপতি মৌসুমী ভট্টাচার্য দিয়েছেন। এবং নিয়ম মেনে যে নোটিফিকেশন হয়েছিল, এসএসসি রুল রয়েছে, রুল মেনেই কিন্তু নিয়োগ হবে, পার্শ্ব শিক্ষকদের জন্যই ওই পদে নিয়োগ হবে। এটা রায় স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। বেশ। এবং মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্য প্যারা টিচারদের পক্ষে এই রায় ঘোষণা করলেন এবং রাজ্য সরকারের পলিসি সেইটাকেই উনি মান্যতা দিলেন। এবং এই রুল 84 এইটাই সাংবিধানিকভাবে বৈধ এবং এটা আইনত বৈধ, এবং এটা প্যারা টিচাররাই একমাত্র এই ধারাতে এবং এই সংরক্ষণের আওতায় এই প্যারা টিচাররা আসবে এবং তাদের জন্য 10% রিজার্ভ করা থাকবে আপার প্রাইমারি স্কুলে
assistant teacher recruitment in upper primary school only reserved for the 10% para teachers. এবার চলে যাই পশ্চিম মেদিনীপুরের বালিচকে, যেখানে দীর্ঘদিন ধরে বালিচক ফ্লাইওভার তৈরির কাজ চলছে, কিন্তু এখনো পর্যন্ত সেই কাজ সম্পূর্ণ হচ্ছে না। আর সেই খবর দেখায় নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলা সেই খবর দেখানোর পরই তৎপরতা, খবর দেখে সক্রিয় রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই তারা নতুন করে পদক্ষেপের জন্য সেই কাজ তারা শুরু করেছেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন দিগ্বিজয়। দিগ্বিজয়, এই যে বালিচক ফ্লাইওভার যেখানে দীর্ঘদিন ধরে কাজ চলছে কিন্তু কাজ সম্পূর্ণ হচ্ছে না এবং যে জন্য যানজট প্রত্যেক মুহূর্তের সঙ্গী, নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পরে কি পদক্ষেপ নিচ্ছে রেল কর্তৃপক্ষ এবার? দেখো, ইতিমধ্যে তোমাদের জানিয়ে রাখি, টালবাহানা একটা ছিল তাদের অনেকদিন থেকে, এবং সেই নিয়ে তারা পশ্চিম মেদিনীপুর জেলার বালিচকের দীর্ঘদিন এলাকার মানুষজনের যেটা অভিযোগ ছিল, দাবি ছিল যে বালিচক ফ্লাইওভার তৈরি হোক, কারণ এই ফ্লাইওভার তৈরি হলে ডেবরা থেকে সবং, পিংলা, পটাশপুর, এগরা সহ বিভিন্ন যাতায়াতের ক্ষেত্রে মানুষের একটা সুবিধা হতো। এক্ষেত্রে রাজ্য দুই দিকে যে তাদের কানেক্টিং যে রাস্তা বা করে নিয়েছে, কানেক্টিং এর ক্ষেত্রে রেলের যে গাফিলতি ছিল সেই গাফিলতির খবর কিন্তু নিউজ 18 বাংলা বারবার তুলে ধরেছে। তারপরেই কিন্তু রেল উদ্যোগ নিয়েছে এবং যে রেলগেট, সেই রেলগেট স্থানান্তর করা হয়েছে। যে সমস্ত ভারী যানবাহন বা বাস, সেগুলোকে কিন্তু যাতায়াতের ক্ষেত্রে বন্ধ রাখা হয়েছে, বিকল্প রুট তৈরি করা হয়েছে। অর্থাৎ এক কথায় বলা যায় রেলের যে গড়িমসি ছিল সেটা কিন্তু তারা সক্রিয়তার ভাবে কাজ শুরু করেছে এবং গতকাল থেকে কাজ শুরু হয়েছে। এবং এবার দেখার বিষয় রেল তাদের যে কানেক্টিং এর জন্য যা যা পদক্ষেপ নেওয়ার সেগুলো নেয় কিনা। বেশ বেশ, এবং এই রেলগেট তৈরি হলে অবশ্যই যাতায়াতে অনেক সুবিধা হবে, এমনটাই বলছেন গাড়ি চালকেরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলছে, গেটের মুখ টোটাল সিল করে দিয়েছে, ব্যারিকেড মেরে দিয়েছে, ছোটো গাড়িগুলো যাবে, জাস্ট বড় গাড়ি কোনো যেতে পারবে না। লাইনে ম্যাক্সিমাম সব অঙ্কাটা খালি মিনে ম্যাক্সিমাম 100-150 গাড়ি ধরুন না। এই ফ্লাইওভারটা সম্পূর্ণ হলে আপনাদের কতটা উপকার হবে? সম্পূর্ণ হলে তো প্রচুর উপকার আছে। বর্ধমানে স্টেশন দুর্ঘটনা এবং সেই দুর্ঘটনাতে আরো একজনের মৃত্যুর খবর সামনে আসছে। মৃত্যু হলো সুধীর সূত্রধরের, অর্থাৎ জল ট্যাঙ্ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হলো 4। আমাদের সঙ্গে রয়েছেন শরদেন্দু। শরদেন্দু, দেখো অনিন্দিতা, এই যে সুধীর সূত্রধর নামে 64 বছর বয়সী এই ব্যক্তি, তিনি মেমারির কলেজ পাড়া এলাকার বাসিন্দা এবং তিনি হকারির কাজ করতেন এবং সেই কাজ করে তিনি বাড়ি ফেরার জন্য ট্রেন ধরার জন্যই তিনি 2 নম্বর প্ল্যাটফর্মে বসেছিলেন এবং তখনই বর্ধমান স্টেশনের সেই 2 নম্বর প্ল্যাটফর্মে জল ট্যাঙ্ক ভেঙে পড়ে। অন্যান্য অনেকের সঙ্গে তিনিও গুরুতর আহত হন এবং তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি ঘাড়ে এবং মাথায়, বুকে আঘাত পেয়েছিলেন এবং তারপরে তাকে আইসিইউতে ভর্তি করা হয়, কিন্তু সেখানে তার মৃত্যু হয়েছে। এটাই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে তার সেখানে মৃত্যু হয়েছে। এই নিয়ে 4 জনের মৃত্যু হলো, আগে এক মহিলা সহ 2 জনের মৃত্যু হয়েছিল। এই সুধীর সূত্রধরের মৃত্যুর জেরে 4 জন, সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ালো 4 জন। বাকি যারা এখনো অনেকেই চিকিৎসাধীন রয়েছে তাদের মধ্যেও কিন্তু 2-3 জনের অবস্থা আশঙ্কাজনক। বেশ, এবং সেই নিহতের পরিবার কি বলছেন শুনুন। রেল স্টেশনের দুর্ঘটনা যে ঘটেছিল ওখানে আমার বাবা উপস্থিত ছিলেন, ওখানে জখম হয়েছেন, যখন পর এখানে হসপিটালে ভর্তি ছিলেন। আমরা গতকাল জানতে পারি যে উনি মারা গেছেন। কি নাম তোমার বাবার? আমার নাম সুধীর সূত্রধর, বাড়ি মেমারি হাটপুকুর। রেলের তো অবশ্যই গাফিলতি রয়েছে, তাহলে তো কেসটা ঘটতো না। এবার এক সরকারি হাসপাতালের ওয়েটিং রুমের ছবি আপনাদের দেখাবো। ওয়েটিং রুম আছে কিন্তু তাতে তালা, লক্ষ লক্ষ টাকা একেবারে জলে। শীতের রাতে রোগীর পরিজনদের থাকতে হচ্ছে হাসপাতাল চত্বরের সামনে। আর এই ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের। আমাদের সঙ্গে রয়েছেন চঞ্চল। চঞ্চল, এই যে সরকারি হাসপাতালের ওয়েটিং রুম, সেখানে কেন এই অবস্থা, কেন রোগীর পরিজনদের থাকতে হচ্ছে একেবারে ঠান্ডার মধ্যে বাইরে, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ?
দেখো অনিন্দিতা, তোমাকে জানিয়ে রাখি যে ইসলামপুর সুপার স্পেশালি হাসপাতালের এই ছবি, কারণ যে ইসলামপুর সুপার স্পেশালি হাসপাতালের যে বিধানসভা রয়েছে, অর্থাৎ যে মহকুমা রয়েছে, সেই 5টি মহকুমা রয়েছে এবং 5টি যে মহকুমার যে বিধানসভা রয়েছে, সেই 5টি বিধানসভা মানুষ কিন্তু এখানে কিন্তু নির্ভরশীল রয়েছে। কারণ মূলত কথা হচ্ছে যে ইসলামপুর সুপার স্পেশালি হাসপাতালের যে সুপার রয়েছে, সেই সুপারের কাছে আমরা যখন ফোনে জিজ্ঞেস করি, যে ফোনে জিজ্ঞেস করার পরে কিন্তু তিনি জানিয়েছেন যে এই যে পত্রিকালয় রয়েছে, সেই পত্রিকালয়টি জেলা পরিষদের তরফ থেকে হয়েছে এবং লাইনের কাজ কমপ্লিট না হওয়াতে সেই পত্রিকালয় কিন্তু এখনো চালু করা সম্ভব হয়নি। এতে কিন্তু দুর্ভোগে পড়েছে রোগীর পরিজনেরা, কারণ যে রোগীর পরিজনেরা রাতে কিন্তু এখানে থাকে, কারণ যে সেট রয়েছে ইসলামপুর সুপার স্পেশালি হাসপাতালের সামনে যে সেট রয়েছে, সেই খোলা সেটের সামনে কিন্তু দিন কাটাতে হচ্ছে, কখনো বৃষ্টি কখনো শীত। এই শীতের পরেই কিন্তু দেখা যাচ্ছে যে রাতে এদিক ওদিক ছুটতে হচ্ছে কিন্তু রোগীর পরিজনদের। এই নিয়ে কিন্তু চরম সমস্যায় পড়েছে রোগীর পরিজনেরা। তবে রোগীর আত্মীয়রা কতটা সমস্যায় পড়ছেন কি বলছেন শোনাবো। ঠান্ডা মৌসুম চলছে, হাওয়া আসতেছে, টিনগুলো কানা কানা হয়েছে, বৃষ্টি আসতেছে, সমস্যা এটা যদি ভালো মতো মেরামত করে দিত না। হসপিটালে তো পরিষেবা ভালো হয়, কিন্তু এইগুলার সমস্যা হচ্ছে। তো রাত্রে বাইরে থাকি, এখানে থাকেন? হ্যাঁ, কষ্ট হয়েছে, সমস্যা, মশা লাগে খুব, মশা লাগে, রাত্রে হাওয়া বহে, ঠান্ডা লাগছে। ঘরটা ভালো থাকলে ভালো হতো, ঘরটা ভালো থাকলে আমরা নিরাপদে থাকতাম। পুরো ফুটো আছে, এতে এখনো বৃষ্টি পড়ছে, দেখেন রাতের বেলায় থাকা যাচ্ছে না, এরকম ঠান্ডা। আমরা চাচ্ছি নিরাপদে থাকি, এটাই একটা ঘর পাবলিকের জন্য হোক, এটাই চাচ্ছি আমরা। হাসপাতাল চত্বরের এই অবস্থা এবং সুপারের কি সাফাই শুনুন। না প্রতীক্ষালয় আছে তো পেছন দিকে, কিন্তু ওটার জেলা পরিষদ থেকে করেছে, ওটা পুরো কাজটা শেষ করেনি। সিভিলটা হয়েছে, ইলেকট্রিক্যালের ব্যবস্থা, বাথরুম ফাথরুম সবই আছে, কিন্তু জিনিসটা যেহেতু পেছনে কোনো আমরা খুলে রেখেছিলাম, কেউই সেখানে যায় না, সেটা জেলা পরিষদকে জিজ্ঞেস করতে পারে। ওয়েটিং রুমটা হচ্ছে পেছনে, ওটা জেলা পরিষদের আন্ডারে। ইলেকট্রিক্যাল কাজের জন্য পুরোপুরি ইলেকট্রিক্যাল কাজটা এখনো হয়নি। বহুদিন আগেই দুর্ঘটনায় 2 হাতি কাটা পড়েছে। সরকারি সাহায্য বলতে মাসে শুধু 1000 টাকা। প্রশাসনের দরজায় ঘুরেও মেলেনি আবাসের ঘর, তাই ভাঙা ঘরেই থাকছেন বৃদ্ধ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কেশাপাট গ্রাম পঞ্চায়েতের পূর্ব গোপালপুর গ্রাম, যেখানে 61 বছরের এক বৃদ্ধ থাকছেন একেবারে ভাঙা বাড়িতে। দেখছেন সেই বাড়ির ছবি। আমাদের সঙ্গে রয়েছেন সুজিত, দীর্ঘদিন প্রশাসনের দ্বারস্থ হয়েও সেই বৃদ্ধ যার 2 হাত কাটা, তিনি কেন কোনো আবাসের ঘর পাচ্ছেন না? কোথায় সমস্যা হচ্ছে? দিন নয়, মাস নয়, বছর নয়, একেবারে দশক পেরিয়ে গেল এবং তিনি রীতিমতো বলা যায় প্রশাসনের দ্বারস্থ হয়ে বারবার যাচ্ছেন এবং প্রতিশ্রুতি মিলছে, কিন্তু ঘর আর মিলছে না, সরকারি সাহায্য আর মিলছে না। যা নিয়ে রীতিমতো তিনি বলা যায় যে আশা না ছেড়ে একবারে দুয়ারে গিয়েছেন প্রশাসনে। এমনকি দুয়ারে সরকার যেখানে হচ্ছে সেখানে গিয়ে ফর্ম নতুন করে ফিল আপ করছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, অর্থাৎ কিনা সরকারি সাহায্য পায়নি। এবং যে ছবি আমরা আজকে দেখাচ্ছি সারাদিন, সেই ছবি দেখলেই বুঝতে পারবে যে বাড়িতে থাকা রীতিমতো কষ্টের। এই শীত কিংবা গ্রীষ্ম হোক, বর্ষা, তার মধ্যে এই ভাঙা ঘরেই কিন্তু রয়েছেন বৃদ্ধ দম্পতি, প্রতিবন্ধী, লড়াই চালাচ্ছেন। একদিকে লড়াই চালাচ্ছেন তার শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে, তার বলা যায় রুজি রোজগার একরকম নেই, তার মধ্যেই তিনি আশা করছিলেন যে বাড়িটা অন্তত পাবেন, কিন্তু প্রতিশ্রুতি পেয়েছেন, কাজের কাজ কিছু হয়নি। আসল দম্পতি তারা কি বলছেন শুনুন। সরকারি ওই 1000 টাকা করে দেয়, রেশনে যা দেয়, বিপিএল কার্ড ফান্ড নাই, ওই অন্তত নেই। প্রধান যদি উল্টা পাল্টা করে তো আর কি করে দিবে। দুয়ারে সরকারি আবাস যোজনা বাড়ি পাওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, ওটা করেছিলাম, আর তারপরেও আসেনি। জল পড়েছিল, প্রধানের কাছে গেলাম একটা তিরপল চাইতে, বলছে না আমাদের অঞ্চল থেকে যখন লোক যায়নি, তিরপল একটাও নেই। দুর্ঘটনা ঘটুক আর মরুক, যা করে এখন থাকতে হবে। এখন কার বাড়িতে থাকবো? এখন ওই নিয়ে তো জানাচ্ছে অনেকবার, অঞ্চলে জানাইলো, ভিডিও অফিসে জানাইলো, সবাইকে জানি যদি তারা বলে পরে দেবো, দিচ্ছে নি। তো এখন কি করবো? কিছু তো করার নাই। যারা কিছু টাকা দিয়ে ঢুকে গেল তাদের কি এখন দিচ্ছে, আর আমরা দিতে পারছি না, গরিব মানুষ, আমাদেরকে দিচ্ছে না। কি করে সংসার চালাবো আমরা? কি করে টাকা দিয়ে আমরা এই করতে পারবো? আর বিজেপির পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন শুনুন। অতীতের প্রধান তো ওনারা যেইভাবে পরিষেবা দিয়েছেন সেই জন্য হয়তো উনি পাননি। বাড়ি না দিলেও হতো, সেরকম মানুষকে দিয়েছেন ওনারা। আবাস যোজনা যদি বাড়ি আসে
ভবিষ্যতে। তো ফার্স্টতেই ওনাদের যাতে বাড়ি পায় এটাই চেষ্টা করি। পাশের বাড়ি যারা পেয়েছে বলতে হয়তো তখন এগুলো ছিল যে ওনারা আর তাদের কারমানি টাকা দিতে পেরেছিলেন, সেই জন্য ওনারা পেয়েছে। আর পাঁশকুড়ার পঞ্চায়েত সমিতির সহসভাপতি তিনি কি বলছেন তার বক্তব্য শুনুন। কেন্দ্রের সরকার টাকা সঠিক সময়ে ঠিক মতো দিলে ওই প্রতিবন্ধী মানুষটাও আবাস যোজনা টাকা পেত, যা না দেওয়ার জন্য দেওয়া যাচ্ছে না, আগামী দিনে যাতে পায় তাতে আমরা সবাই মিলে ব্যবস্থা করব। এবার চলুন ঝাড়গ্রামের জামবনি ব্লকের গিতনি রেল স্টেশনে দুয়ারে সরকার। জামবনি ব্লকের বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই দুয়ারে সরকার অনুষ্ঠিত হয় এবং সেখানে অবশ্যই একাধিক প্রকল্প জন্যই এই দুয়ারে সরকার চালু করা হয় রেল স্টেশনে। আমাদের সঙ্গে রয়েছেন রাজু, রেল স্টেশনে এই দুয়ারে সরকার ক্যাম্প, এই বিশেষ ক্যাম্প ঠিক সেখান থেকে কি হলো? দেখো, প্রথমে বলবো এই দুয়ারে ক্যাম্প একদম অভিনব জঙ্গলমহলে এই প্রথমবার এইভাবে দুয়ারে ক্যাম্প করা হয়েছে, তাও আবার রেল স্টেশনে। মূলত যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় কর্মস্থলে চলে যাচ্ছেন, এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকে যাতে সঠিক ঠিকানা এবং সঠিকভাবে কাজ দেওয়া যায়, রাজ্য সরকারের উদ্যোগে যে পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন ভাবনা নেওয়া হয়েছে, সেই ভাবনা থেকেই জামবনি ব্লকের বিডিও নিজেই রাতের বেলায় স্টেশন চত্বরে দুয়ারে সরকার ক্যাম্প করেন এবং সেখানে পরিযায়ী যে সমস্ত শ্রমিকরা বিশেষ করে বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এবং টাটার দিকে চলে যাচ্ছে, জামশেদপুরে চলে যাচ্ছে কর্মসূত্রে, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদেরকে চিহ্নিত করে তাদেরকে বিভিন্ন প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে, মাটি সৃষ্টি থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্প রাজ্য সরকারের, সেই সমস্ত রাজ্য সরকারের যে প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে তাদের নাম নথিভুক্ত করা এবং তাদেরকে একটি সঠিক কাজ দেওয়া। রাজ্য সরকারের তরফ থেকে যেমন তাদের কাজের জন্য একটা ব্যবস্থা করা হচ্ছে যাতে এই রাজ্য থেকে অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিকরা না যায়, তার জন্য যেমন রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে, ঠিক তেমনই আবার এখানকার যিনি বিডিও রয়েছেন তিনি নিজেই রাতের বেলায় রাতের অন্ধকারে স্টেশন চত্বরে ক্যাম্প খাটিয়ে সেখানে দুয়ারে সরকার ক্যাম্প করেছেন এবং সেখানে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্য থেকে কাজ করে ফিরে আসছিল তাদের নাম নথিভুক্ত করায় এবং বিভিন্ন প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করে তাদেরকে সেই কাজ দেওয়া হচ্ছে যাতে পরিযায়ী শ্রমিকদেরকে অন্য জায়গায় না যেতে হয়, স্থায়ীভাবেই তারা এই রাজ্যেই যাতে সরকারি কাজ পায়, বিভিন্ন যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় আসতে পারে, তার জন্যই। আপনি কোথায় কাজ করেন? আমি টাটাতে। এখানে নাম নথিভুক্ত করলেন? হ্যাঁ। সুবিধা পাবেন তো? হ্যাঁ, আমি ঠিকাদারের কাজ করি। প্রতিদিন যাতায়াত করেন? কোথায় কাজ করেন? টাটা স্টিল মেকানিক্যাল জব। আজ যে দুয়ারে সরকারের নাম নথিভুক্ত করেছেন? হ্যাঁ, এনারা সবাই সকালের দিকে বেরিয়ে যান, প্রতিদিনই হয়তো বেরোন, কেউ হয়তো সপ্তাহের প্রথম দিনে বেরিয়ে যান, শেষ দিনে ফিরে আসেন। সেই মানুষগুলোকে যাতে পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই জন্য আজকে আমরা এই ক্যাম্পটার আয়োজন করেছি। মেন মাইগ্রেন্ট ওয়ার্কারদের ক্ষেত্রেই টার্গেটটা করেছিলাম, না হলে মানুষজন তো দুয়ারে সরকারের ক্যাম্পে যথেষ্ট ভিড়ও হচ্ছে, শুধু এই মানুষগুলোকে আমরা পরিষেবাটা পৌঁছে দিতে পারছি না, সেই উদ্দেশ্যেই আজকে এইরকম একটা জায়গা আমরা বেছে নিতে পেরেছি। শীতের মরশুম চলছে আর এই শীতের মরশুমেই ডিমের দামে ছ্যাঁকা। খোলা বাজারে বাড়ছে ডিমের দাম। প্রতি পিস ডিমের দাম 7.5 টাকা, অর্থাৎ এই ডিম কিনতে সাধারণের পকেটে টান তো পড়ছেই। আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ, এই যে ডিমের দাম বাড়ছে এতে তো সাধারণের পকেটে আবার টান পড়ছে, তো কেন এই ডিম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো, ডিমের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো? দেখো অনিন্দিতা, এই ডিম বাড়ার মূল কারণটা হচ্ছে শীতে এমনিতেই একটু ডিমের বা মুরগির দাম বাড়ে, ফলে এবারে অস্বাভাবিক দাম বৃদ্ধি হয়েছে। প্রতিটি ডিম পিছু 2 টাকা করে দাম বেড়েছে, সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মুরগির মাংসের দাম, ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছে। তার কারণ এই শীতের একেবারেই ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ সাধারণ মানুষ ডিম পাতে থাকে, সেই ডিম কিনতে গেলে ছ্যাঁকা লাগছে। তার কারণ যেভাবে ডিমের মূল্য বৃদ্ধি হয়েছে তার মূল কারণটাই হচ্ছে বড়দিন সামনে এবং এই শীতের মরশুমে ডিমের চাহিদা বেড়ে যায়, চাহিদা অনুপাতে ডিম আসছে না এবং এই কারণেই ডিমের দাম বেড়েছে। এবং একেবারে যদি সেভাবে আমরা দেখি তাহলে ডজন পিছু প্রায় 24 টাকা ডিম বেড়েছে। ডিম ছিল 6 টাকা, সেখানে 7.5 থেকে 8 টাকা ডিমের দাম হয়েছে, ফলে ডিম কিনতে গেলেই সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এবং ডিম শুধু নয়, একেবারেই মুরগির মাংসেরও দাম বেড়ে গেছে, 20 থেকে 30 টাকা কিলো প্রতি মুরগির মাংসের দাম বেড়েছে। আর এই বাজারের সর্বত্র একই চেহারা, গ্রাম থেকে শহর, ফলে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে, কারণ সামনেই শীত, পিকনিক যাবে, সাধারণ মানুষের সমস্যা তো অবশ্যই বাড়ছে, সে কথা বলাই বাহুল্য।
এবার নজর রাখবো মাথাভাঙায়। সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আগুন। মাথাভাঙার জোরপাটকি গ্রাম, সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে আসছে। আমাদের সঙ্গে রয়েছেন রাজেশ। রাজেশ, ঠিক কি কারণে গোষ্ঠীদ্বন্দ্ব, কি অভিযোগ সামনে আসছে? দেখো অনিন্দিতা, মাথাভাঙা 1 ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের নগর গোপালগঞ্জ এলাকায় তৃণমূলের 2 গোষ্ঠী কিন্তু ঝামেলা জড়ায় এবং পরবর্তীতে তৃণমূল যুব নেতার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে সেখানকার স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের অনুগামীদের বিরুদ্ধে। ওই তৃণমূল যুব নেতার অভিযোগ যে জল নিকাশি ট্যাঙ্কের গর্ত করার কাজ চলছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্য অনুগামীরা বাধা দান করে তিনি প্রতিবাদ করেন, তার ফলে তার উপর চড়া হয় এবং তিনি সেখান থেকে পালিয়ে গেলে তার বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এবং এই যে ঘটনা, এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ। তবে তৃণমূল পঞ্চায়েত সদস্য তার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে তাকে অন্ধকারে রেখে এখানে কাজ চলছিল, তিনি এলাকার স্থানীয় পঞ্চায়েত সদস্য, তাকে কোনো কিছু জানানো হয়নি। তিনি এসে ঠিকাদারকে বলেছেন যে কাজ যেন বন্ধ রাখা হয়, কিন্তু জোরপূর্বক তৃণমূল যুব নেতারা সেখানে কাজ চালাচ্ছিল এবং সেটার প্রতিবাদ করে তাকে হেনস্থার মুখে পড়তে হয়। তিনি যে অভিযোগ তার বিরুদ্ধে করা হচ্ছে সেই অভিযোগ তিনি অস্বীকার করেছেন, যে নিজেরাই আগুন লাগিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। অনিন্দিতা, বেশ। বাড়ির পাশেই কলের পরে একটা ড্রেন হচ্ছিল, পঞ্চায়েত এসে ওই উন্নয়নমূলক কাজকে বাধা দিল আর কি। তো আমরা উন্নয়নমূলক কাজ চাই, পঞ্চায়েতের অনুগামী ওরা সবাই মিলে আমাদের উপরে হামলা চালায়, বোম বন্দুক নিয়ে আসে, হামলা করে, পরে এদিকে এসে দেখে আগুন লাগছে। আমি মেনে নিলাম দল তাকে বহিষ্কার করছে, তার পঞ্চায়েতই তো বহিষ্কার হয়নি। সেই বোধে যাবতীয় কাজ করার দায়িত্ব আমি জানি, যেটা জানা আছে সেই পঞ্চায়েতে করে। কিন্তু পঞ্চায়েতকে অন্ধকারে রেখে সাহাজুল ইসলাম এবং সুরঞ্জিত দাস বলছে আমরাই পঞ্চায়েত, আমরাই কাজ করব। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি দেখালাম, এবার দেখাবো হিঙ্গলগঞ্জে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ছবি। সেখানে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এবং হিঙ্গলগঞ্জে বিজেপির মণ্ডল সভাপতিকে অপসারণের দাবি দলেরই একাংশের, যে কারণে হালদার মোড়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা। আমাদের সঙ্গে রয়েছেন অনুপম। অনুপম, বিজেপির মণ্ডল সভাপতিকে অপসারণের দাবি করছেন বিজেপির দলের একাংশ, কিন্তু কেন এই দাবি করছেন তারা? হ্যাঁ দেখো অনিন্দিতা, হিঙ্গলগঞ্জের হালদার মোড়ে আজকে বিজেপির একাংশ তারা কিন্তু বিক্ষোভ দেখায়। তাদের বিক্ষোভ দেখানোর যেটা মূল কারণ সেটা হচ্ছে সেখানকার যে মণ্ডল সেখানকার যে মণ্ডল সভাপতি রয়েছে সেই মণ্ডল সভাপতিকে অপসারণের দাবি তোলে তারা। তার কারণ তাদের যেটা অভিযোগ যে এই মণ্ডল সভাপতি তিনি সেখানকার যে তৃণমূলের যে আশ্রিত গুন্ডা তাদেরকে সঙ্গে করে চলে, তাদের সঙ্গে মিটিং করে এবং তিনি যে কমিটি তৈরি করে সেই সব কমিটির মধ্যে সেইসব তৃণমূল আশ্রিত গুন্ডাদেরকে রেখেছে এবং যেসব বিজেপি কর্মীরা আছে, পুরনো যেসব বিজেপি কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে কোনো কমিটিতে রাখেনি, তাদেরকে দলের থেকে বাদ দিয়েছে, একরকম তাদেরকে দলের থেকে বাদই দিয়েছে, এরকমটাই কিন্তু অভিযোগ। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানিয়েছে বিজেপির কর্মী সমর্থকরা, কিন্তু কোনো রকম কাজ হয়নি। তারপরেই কিন্তু আজকে তারা বিক্ষোভে নামে এবং বিক্ষোভ নামে এবং এই যে বিক্ষোভের পর কিন্তু সুকুমার মণ্ডল তিনি যার বিরুদ্ধে অভিযোগ সেই সুকুমার মণ্ডল কিন্তু জানান যে এই যে যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের হচ্ছে পয়সার দরকার, পয়সা নিয়ে অন্য দলের কাছ থেকে পয়সা নিয়ে লোকসভা ভোটের আগে এলাকায় একটা বিজেপি নামে এবং হচ্ছে সুকুমার মণ্ডল নামে কালিমা লিপ্ত করার জন্য এই ঘটনা তারা ঘটায় বলছেন তিনি। পশ্চিমমণ্ডল 3 সভাপতি সুকুমার মণ্ডলের আমরা পদত্যাগ চাইছি। তার কার্যকলাপ পার্টিকে আরও ক্ষতি করছে। পুরানো কর্মী সবাইকে বসিয়ে দিয়ে নতুন করে কমিটি করেছে, সেই কমিটিতে তৃণমূল সমর্থিত হারমাদদেরকে নিয়ে কমিটি তৈরি করেছে। তার জন্য আমরা আজকের এই বিক্ষোভে সামিল হয়েছি। আমরা যারা কমিটিতে ছিলাম আমাদেরকে সবাইকে বাদ দিয়ে উনি নতুন করে তৃণমূলের থেকে আগত যারা গুন্ডা তাদেরকে নিয়ে কমিটি করেছেন। ক্ষোভ যারা দেখাচ্ছেন, দেখুন বিজেপি তো একটা অনুশাসিত পার্টি। কিছু মানুষ আছে যারা বিরোধী দল বা অন্যান্য দল থেকে বিতাড়িত মস্তিষ্ক বিভ্রান্ত নিয়ে ঘুরছে, তারাই কিছু মানুষকে একত্রিত করে পদ আর পয়সার লোভে এসব করছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যেটা সিদ্ধান্ত করে সেটাই ফাইনাল। তো সেইভাবেই আমি হয়েছি। বিক্ষোভ করে তো কাউকে সরানো যায় না,
আর এইটা বিজেপির কোনো সিদ্ধান্ত বা নিয়ম নয়। ওরা যেটা করছে সম্পূর্ণ একটা অন্য সিদ্ধান্ত করছে, ওদের মতলবই আলাদা, ওদের পদ পয়সার প্রয়োজন, আর কিছু না। মেরে বিজেপি কর্মীর বুকের পাঁজর ভেঙে দেওয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ধূপগুড়ির মাগুরমারি 1 নম্বর পঞ্চায়েত এলাকার ঘটনা, যদিও সেই অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। আমাদের সঙ্গে রয়েছেন রকি, ঠিক কি অভিযোগ উঠছে এবং তার পরিবর্তে তৃণমূল তারাই বা কি বলছে? অনিন্দিতা, বিজেপি কর্মীর মেরে পাঁজর ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ধূপগুড়ি ব্লকের অন্তর্গত মাগুরমুড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের পাইকারপাড়া এলাকায়। এফাজউদ্দিন নামে এক বিজেপি কর্মী, তিনি এদিন বাড়ির পাশে একটি এলাকায় শ্রমিককে ডাকার জন্য গিয়েছিলেন। সেই সময় কিন্তু তৃণমূলের যে আশ্রিত দুষ্কৃতী মোহাম্মদ রাজু এবং তার ভাই অতর্কিত কিন্তু তার উপরে পেছন দিক থেকে হামলা চালায় এবং তাকে মাটিতে ফেলে লাথি ঘুষি মেরে আহত করে দেয়। এবং ঘটনাস্থলে কিন্তু গুরুতর আহত অবস্থায় পড়ে থাকার পর খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। এরপর কিন্তু তাকে রেফার করে দেওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। এই ঘটনার পর কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং পরিবার আহত যে রয়েছেন বিজেপি কর্মী, তার পরিবারের তরফ থেকে কিন্তু ধূপগুড়ি থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, যদিও তৃণমূল এই বিষয়ে তারা কি বলছে সেই বক্তব্য শুনুন। আজাদ আর আজাদের ভাই, ওরা কোন দল করে? ওরা বিজেপি করে না, ওরা টিএমসি করে। এবার আমাকে ছোট ভাই ধরিয়ার পরে বড় ভাইও ধরি ফালাই মারলো, অনেকদিন দেখি চাষ নেয় পায় না। ওই আজকে সুযোগটা পাইছে আমার, ওই যে আমরা আলাদা বাড়ি বিজেপি করি, ওরা টিএমসি করে। বুকে 2 ভাইয়ে পাড়া দিয়ে খুঁজছে, আবার প্রথম আমাদের বুক এসে আর কপালটা ফাটিয়ে দিয়েছে ঘুষিয়া। হাতে লাগছে নাকি? হাতে হয়েছে খালি একটা ঘুষি লাগছে। ঘটনার প্রেক্ষিতে আমরা তাদের যে আক্রান্ত ভাই তাদের পাশে আছি, সে বিজেপি করুক বা তৃণমূল করুক, আমাদের সে কথা না, সেটা তদন্তের ব্যাপার। পুলিশ এটা নিয়ে দেখছে, তদন্ত করবে কি, বাস্তবিকটা কি। এখন তো লোকসভা সামনে আসতেছে, রাজনৈতিক দল কাদা ছোটাছুটি করবে। হাড়োয়ায় আদালতের নির্দেশে বাড়ি ফিরলেন বিজেপি সদস্যরা। ভোট পরবর্তী অশান্তি, তারপরেই ঘরছাড়া ছিলেন এক পরিবারের 6 সদস্য এবং বিজেপি করার অপরাধী প্রতিমা রুইদাসকে শাসক দলের দুষ্কৃতীরা গ্রাম ছাড়া করেছিলেন বলে অভিযোগ উঠেছে এবং শেষ পর্যন্ত বহুদিন পর আদালতের নির্দেশে বাড়ি ফিরেছেন সেই বিজেপি সদস্যরা। আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউল, বহুদিন পর ভোট পরবর্তী হিংসাসী কবে হয়েছে তার বাড়ি ছাড়া ছিলেন সেই বিজেপি সমর্থকেরা, তো এতদিন পরে বাড়ি ফিরলেন তারা, কি বলছেন? ফলে দেখো, বাড়ি ফিরে সত্যিকার ভালো লাগছে, কিন্তু প্রায় 2021-এ বিধানসভা ভোটে যখন বিজেপি প্রার্থী হেরে যায়, অর্থাৎ তাদের সমর্থকরা এলাকা ছাড়া হয়েছিল। শুধুমাত্র শাসক দলের অত্যাচারিত হয়ে তারা এলাকা ছাড়া হয়েছিল এবং তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছিল। এই হাড়োয়া বিধানসভার গোপালপুর এলাকার ঘটনা। ফলে এই প্রতিমা রুইদাস হাড়োয়া বিধানসভার দেগঙ্গা এলাকায় তিনি আত্মগোপন করেছিলেন, সেখানেই ছিলেন, কিন্তু বারংবার প্রশাসনের কাছে জানিয়েও কোনো ব্যবস্থা হচ্ছে না। অবশেষে হাইকোর্টের নির্দেশে হাড়োয়া থানার নিয়ে আজকে তার এই গোপালপুর এলাকায় তিনি বাড়িতে যান। শুধুমাত্র তাকে এলাকা ছাড়া করেননি তা কিন্তু নয়, তাকে মোটা অঙ্কের জরিমানা করারও অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল, যে কোনো রকম ভাবে তাকে এলাকা ছাড়া করা হয়নি, তার কোনো রকম অত্যাচার করা হয়নি এবং তার কাছে কোনো রকম ভাবে জরিমানা ধার্য করা হয়নি। সবটাই নিজেদের মন গড়ার কথা বলছেন এই বিজেপির নেতৃত্ব বা বিজেপি এই সমর্থক। ফলে দীর্ঘদিন প্রায় 2 বছর পরে আজকের পুলিশ প্রশাসনের নিয়ে তারা এলাকায় ঢুকলেন, কিন্তু তাদের একটা ভয় রয়েছে, হয়তো রাতের অন্ধকারে তাদের উপরে হামলা হতে পারে। তারপরে পুলিশ প্রশাসন পুরো ব্যবস্থা নেবেন, এমনটাও কিন্তু জানিয়েছেন হাইকোর্ট। ফলে এলাকায় প্রায় প্রতিমা রুইদাস প্রায় 2 বছর পরে এলাকায় ফিরেছেন। ফলে যথেষ্ট খুশির হাওয়া এই বিজেপি পরিবারের মধ্যে। একেবারে এবারে আরামবাগের রাস্তার ছবি আপনাদের দেখাবো। একদিকে রাস্তার বেহাল দশা আর অন্যদিকে রাস্তার ধুলোর জেরে অতিষ্ঠ এলাকার মানুষ। ধুলোয় অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। দীর্ঘদিন ধরে প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি, এমনটাই কিন্তু অভিযোগ করছেন এবং রাস্তা মেরামতের দাবিতে রীতিমতো বিক্ষোভ করছেন বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন বাপন, এই যে রাস্তার ছবি রীতিমতো বেহাল দশা এবং এতদিন ধরে প্রশাসনকে বলেও কোনো লাভ হচ্ছে না, এমনটাই অভিযোগ তো করছেন বাসিন্দারা, কিন্তু কেন কোনো কাজ হচ্ছে না? দেখো, সেই প্রশ্নই কিন্তু এলাকার যারা মানুষ রয়েছে তারা সেই প্রশ্নই তুলছেন যে দীর্ঘ প্রায় 5 বছর ধরে আরামবাগের মুথোডাঙ্গা থেকে যে বর্ধমানের রাস্তা, সেই রাস্তায় আদমপুর এলাকায় প্রায় 3 কিলোমিটার রাস্তা কিন্তু বেহাল দশা।
দীর্ঘদিন ধরে এই রাস্তার এই বেহাল দশা হলেও কিন্তু বারবার প্রশাসনের বিভিন্ন আধিকারিক বা জনপ্রতিনিধিদের জানানো হয়েছে, তারপরেও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। তার জেরেই কিন্তু একটা ক্ষোভ তৈরি হয়েছে। আর সেই ক্ষোভের মাঝেও কিন্তু একটা অন্য যন্ত্রণার ছবি উঠে এসেছে, যে ওই রাস্তাতে এমন যে ধুলো ওড়ে গাড়ি পেরোলেই সেই ধুলোতেও কিন্তু এক প্রকার যারা বয়স্ক রয়েছে বা শিশু রয়েছে তারাও অসুস্থ হয়ে পড়ে, একবার অতিষ্ঠ এলাকার মানুষজন। আর সেই বারবার যখন জানানোর পরেও কোনো কাজ হয়নি, তখন কিন্তু তারা একজোট হয়ে ওই আদমবাদ এলাকায় তারা কিন্তু রাস্তায় রাজ্য সড়ক অবরোধ করে। আর সেই অবরোধ তারা সামিল হয় এবং বিক্ষোভ দেখায়। তারা দাবি তোলেন যে অবিলম্বে এই রাস্তা কিন্তু দ্রুত মেরামতি করা হোক, না হলে কিন্তু তারা পরবর্তীকালে আরও বড়সড় আন্দোলনে যাবে। যদিও ঘটনার খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে যায়, কিন্তু তাদেরকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখানো হয়। তাদেরকেও জানানো হয় যে যতক্ষণ না কিন্তু এই রাস্তা মেরামতি করা হবে ততক্ষণ কিন্তু তারা এই অবরোধ কিন্তু তুলবেন না। যদিও পুলিশের আশ্বাসই পরে অবরোধ তুলে নেয়, কিন্তু এবার দেখুন ঝাড়গ্রামের একটি রাস্তা, সেই রাস্তা যেন নরক, এমনই হাল যে বর্ষায় হাঁটা রীতিমতো দায়, আর তখন রোগীকে বাঁশের দোলায় চাপিয়ে নিয়ে যেতে হয়। ঝাড়গ্রামের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের 1 কিলোমিটার রাস্তার অবস্থা বহুদিন ধরে বেহাল রয়েছে, এবং যেমনটা বাসিন্দারা বলছেন যে তারা দীর্ঘদিন প্রশাসনের কাছে গিয়েছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমাদের সঙ্গে রয়েছেন রাজু। এই রাস্তা দিয়েই তো প্রতিদিন যাতায়াত করছেন বহু মানুষ, স্কুল কলেজ যাচ্ছেন, হাসপাতাল যাচ্ছেন, কিন্তু রাস্তার অবস্থা ঠিক হচ্ছে না। কেন এই অবস্থা ঠিক হচ্ছে না রাস্তার? দেখো, প্রথমে বলবো এই ফেটলি থেকে যে মেদিখাল পর্যন্ত যে রাস্তাটি রয়েছে, এই রাস্তাটি দীর্ঘ বাম আমল থেকে এই একই রকম ভাবেই রয়ে গেছে। কারণ বাম আমলে যখন পালা বদল হয়, সরকার এসে বিভিন্ন প্রকল্প দিয়ে রাস্তা, পথশ্রী, বিভিন্ন রাস্তা তৈরি হয়েছে, অথচ এই গ্রামে যে রাস্তা, সেই রাস্তা আজও একই অবস্থায় রয়ে গেছে। মাঠের উপর একটি জমির আল রয়েছে, সেই আলের উপর দিয়ে রাস্তা সেই সময় তারা তৈরি করেছিল, সেই আলের রাস্তা দিয়ে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে। দীর্ঘ বছরের এই জল যন্ত্রণা তাদের রয়ে গেছে। আর বর্ষার সময় বলাই বাহুল্য, গ্রামের কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে তাকে বাসের দোল্লায় করে নিয়ে যেতে হয় 1 কিলোমিটার, তারপরে সেখান থেকে গাড়িতে করে হাসপাতাল নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা স্থানীয় যে সমস্ত আধিকারিকরা রয়েছেন প্রশাসনের, তাদেরকে জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি। ইতিমধ্যে স্থানীয় তৃণমূলের যে নেতৃত্বরা রয়েছেন তারা বলছেন বিষয়টা দেখেছেন, তারা শীঘ্রই ব্যবস্থা নেবেন, এবং পঞ্চায়েত সমিতির যারা আধিকারিক রয়েছেন তারা বলছেন শীঘ্রই করা হবে। কবে করা হবে? দীর্ঘ 50 বছর পেরিয়ে গেছে সেই বাম আমল থেকে। একেবারেই পঞ্চায়েত সমিতির তরফ থেকে কি বলা হচ্ছে তাদের বক্তব্য শোনাবো। স্থানীয় মানুষজনের যে অভিযোগ রয়েছে, বাকি 1 কিলোমিটারের মতো রাস্তা খুব দ্রুত স্যাংশন হয়ে যাবে। ব্লক প্রশাসন এবং জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে খুব দ্রুত আমরা কাজটা সম্পূর্ণ করতে পারবো, এই বিষয়টি আমাদের নজরে আছে। বাসন্তীর কাঁঠালবেড়িয়া, সেখানে বোমা উদ্ধার। জালাল মোড়ের কাছে একটি খড়ের গাদার পাশে বস্তায় মিলল 7টি তাজা বোমা। আমাদের সঙ্গে রয়েছেন অনুপ। কে বা কারাই বোমা রেখেছে, কেনই বা বোমা মজুত করা হচ্ছিল, কি বলছে পুলিশ? দেখো অনিন্দিতা, আজ 7 সকালেই কিন্তু এই যে বাসন্তীর হচ্ছে কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের জালালের মোড়ের কাছে 2টি খড়ের গাদার মধ্যেখানে একটি বস্তার মধ্যে তাজা বোমা রাখা হয়েছিল, এবং স্থানীয় মানুষজন সেটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেই তাজা বোমার পাশে কিন্তু তারা ব্যারিকেড করে রাখে, যাতে এখানে কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে কিন্তু নজর দেওয়ার জন্য পুলিশ পিকেটও বসানো হয়েছিল। এবং সেখানে কিন্তু মানুষজন যথেষ্ট আতঙ্কে রয়েছে। এই সকালবেলায় যেই বোমা দেখতে পাওয়াতে এলাকার মানুষজন যেমন আতঙ্কে রয়েছেন, এই ঘটনায় পুলিশ কিন্তু সেই কে বা কারা রেখেছে, কোথা থেকে এই বোমাগুলো এসেছে তার কিন্তু কেউ জানাতে পারেনি, এমনই কিন্তু পুলিশ সূত্রে জানতে পারছি। তবে পুলিশ তার তদন্ত শুরু করেছে কে বা কারা এই বোমাগুলি রেখেছে। কারণ দেখো, গত কয়েকদিন আগে কিন্তু কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতে হচ্ছে নির্বাচন হয়ে যাচ্ছে, বোর্ড গঠন করা হয়েছে, এবং তার একটা দিন পরেই কিন্তু এই এলাকায় বোম পড়ে থাকায় কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। তবে কে বা কারা রেখেছে পুলিশ তার তদন্ত শুরু। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর সীমান্ত, আর সেই সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হলেন 2 বাংলাদেশি। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত 2 বাংলাদেশি। আমাদের সঙ্গে রয়েছেন রঞ্জিত। বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি, কেন গুলি চালালেন বিএসএফ? তো জানা কি যে কৃষ্ণগঞ্জ থানার গোবিন্দপুর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা, সেই সীমান্ত পেরিয়ে গতকাল রাতে 2 বাংলাদেশি
কাঁটাতার পেরিয়ে এই ভারতে ঢোকার চেষ্টা করছিলেন, এমনটা জানতে পারা যাচ্ছে বিএসএফ সূত্রে। এবং তখন যখন বিএসএফ তাদের চেস করে অর্থাৎ বিএসএফ বাধা দেওয়ার চেষ্টা করলে বিএসএফ ওপর তারা চওড়া হয় বলে এমনটাই সূত্রে জানা যাচ্ছে বিএসএফ সূত্রে। এবং তারপরেই বিএসএফ পাল্টা গুলি চালালে 2 বাংলাদেশি নিহত, সেখানে গুলিতে তাদের মৃত্যু হয় এবং তাদেরকে রাতে কৃষ্ণগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে তাদেরকে নিয়ে আসা হয় কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে আজ সকালে তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। মূলত যেটা জানতে পারা যাচ্ছে যে চোরাচালান বা চোরা পাচারকারী হিসাবেই কিন্তু তারা এখানে ঢোকার চেষ্টা করছেন এবং তাদের কাছ থেকে বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এবং বিএসএফকে যখন বাধা দেয় তখন বিএসএফ বাধা দিলে বিএসএফ ওপরই তারা চওড়া হয়। এরপরে বিএসএফ পাল্টা গুলি চালালে তাদের মৃত্যু হয়। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত বসিরহাটে এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী সহ 2 পুলিশ কর্মীর বাড়িতে চুরি। 23 থেকে 25 ভরি সোনার গয়না এবং একটি হীরের টিপ চুরি করা হচ্ছে পুলিশ অফিসারের বাড়িতেও এবং বেশ কিছু নথি পুড়িয়ে দেওয়ার অভিযোগও উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন অনুপম, পুলিশের বাড়িতেই চুরি, সেই চোর কি ধরা পড়লো? না দেখো অনিন্দিতা, এই যে বসিরহাটের 9 নম্বর ওয়ার্ড, এই 9 নম্বর ওয়ার্ডে 500 মিটারের দূরত্বে 2 পুলিশের বাড়ি। একজনের নাম হচ্ছে মিঠুন সর, আর একজনের নাম হচ্ছে অরিজিৎ সিং। এই যে অরিজিৎ সিং ইনি হচ্ছে প্রাক্তন পুলিশ কর্মী। এনার যে বাড়িতে যে মন্দির আছে সে বাড়ির ভেতরে সেই মন্দিরের জানলা ভেঙে সেই প্রতিমার গায়ের থেকে প্রায় 25 ভরি সোনা এবং একটি হীরের টিপ চুরি করে নিয়ে যায়। এবং তার থেকে 500 মিটার দূরে হচ্ছে মিঠুন সর, তিনি হচ্ছে পুলিশে কর্মরত। তিনি বাড়িতে ছিল না, সেই বাড়িতে না থাকার সুযোগে কিন্তু তার বাড়িতে ঢুকে তার বাড়িতে চুরি করে নিয়ে যায় এবং প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন জিনিসপত্র কিন্তু আগুন ধরিয়ে দিয়ে যায়। এবং এই যে ঘটনা ঘটেছে, এর ঘটনার পরে কিন্তু ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু যেহেতু দুটো পুলিশ কর্মীর বাড়িতে চুরি হয়েছে, সেই নিয়ে কিন্তু এলাকার মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে যে পুলিশ কর্মীর বাড়িতে যদি চুরি হতে পারে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন কিন্তু উঠছে কিন্তু বারবার। এবং হচ্ছে এই ঘটনায় কিন্তু তদন্তে নেমেছে পুলিশ, যদিও এখনো কিন্তু কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। অনিন্দিতা। আর রেললাইন থেকে উদ্ধার যুবকের ছিন্ন বিচ্ছিন্ন দেহ। মালদার হরিশ্চন্দ্রপুরের কনকনিয়া রেল গেটের ঘটনা। সেখানে জলসার আসর থেকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে, এমনটাই কিন্তু অভিযোগ করছে সেই নিহতের পরিবার। শ্বশুর বাড়ির কাছে রেল লাইনে সেই যুবকের দেহ উদ্ধার হয়েছে, যে কারণে জোরালো হচ্ছে খুনের জল্পনা। আমাদের সঙ্গে রয়েছেন সেবক, যেমনটা অভিযোগ উঠছে শ্বশুরবাড়ির লোক তাকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে। পুলিশ কি বলছে? পুলিশও কি তাই বলছে, খুন করা হচ্ছে? দেখো, রেল লাইনের ধার থেকে মৃতদেহ উদ্ধার হয় আজকে সকালে। এলাকায় চাঞ্চল্য ছড়ায়, কারণ দেহ যেখানে উদ্ধার হয়েছে রেল লাইন তার 200 মিটারের মধ্যে শ্বশুরবাড়ি। আর এই স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরেই অশান্তি ছিল এবং এই স্ত্রীর কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার অভিযোগ একসময় উঠেছিল কয়েক মাস আগে এই যুবকের বিরুদ্ধে। এবং সেই সময় স্ত্রী সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়। এই যুবক গ্রেপ্তার হয়েছিলেন, 1 মাস জেলও কাটে। তারপর ফের তিনি সংসারের জন্য তাদের মধ্যে সম্পর্ক আবার উন্নতি হয়। তিনি স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য গিয়েছিলেন, এমনটাই জানা যাচ্ছে, অন্তত ছেলের পরিবার দাবি করছে। আর এরই মধ্যে বাড়ির কাছ থেকেই মৃতদেহ উদ্ধার, আর এখানেই খুনের অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের লোকজন। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে তারপরে নিশ্চিত হওয়া যাবে বা ক্লু পাওয়া যাবে যে এটা খুন না আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে যে অভিযোগ করা হয়েছে তার ভিত্তিতেও সব সমস্যার সব সম্ভাবনা খোলা রেখেই তদন্ত চলছে, প্রয়োজনে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। বেশ, আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ফের অ্যাপ ক্যাবে তরুণীর শ্লীলতাহানির অভিযুক্ত অ্যাপ ক্যাব চালক প্রতিবাদ করলে তরুণীর দাদাকে মারধরের অভিযোগও উঠছে। আমাদের সঙ্গে রয়েছেন অর্পিতা, যে অভিযোগ উঠছে অ্যাপ ক্যাব চালকের বিরুদ্ধে, তার কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে তার বিরুদ্ধে? দেখো, ইতিমধ্যেই আমাস্ট্রিট থানায় 354 অর্থাৎ শ্লীলতাহানির একটি অভিযোগ দায়ের করেছে পুলিশের তরফ থেকে এবং সিসি ক্যামেরার যে ফুটেজ সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। গতকালকে গভীর রাতে এই ঘটনাটি ঘটে। এই তরুণী তিনি বাড়িতে ফিরছিলেন, মানিকতলার তিনি বাড়িতে, এবং সেই সময় শিয়ালদা থেকে জগৎ সিনেমার কাছে যখন তিনি ক্যাবে ওঠেন, সেই সময় ক্যাবে ওঠার সময় তাকে দেখে যেটা অভিযোগ যে চালক তাকে কিন্তু বিরূপ একেবারে একটা অশালীন একটা আচরণ করে, এমনকি ক্যাবে ওঠার পরেও তার সঙ্গে অভব্য আচরণ করেন বলে
বলে অভিযোগ। সেই সময় প্রতিবাদ করলে মারধর করা হয় বলে অভিযোগ। যদিও পাল্টা ওই চালকের সঙ্গে যে এই যারা স্থানীয় যারা ছিল তাদের থেকে পুলিশ জানতে পেরেছে যে ভাড়া নিয়ে একটা বচসা হয়েছিল এই তরুণীর সঙ্গে চালকের, এবং তাতে দুতরফেই কিন্তু মারধরের অভিযোগ ওঠে। তারই পরিপ্রেক্ষিতে ওই তরুণী শ্লীলতাহানির একটি অভিযোগ করেছে আবাস স্ট্রিট থানায়। যদিও এখনো অবধি চালক গ্রেপ্তার হয়নি। দুতরফের অভিযোগই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, যদিও চালকের তরফ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ হয়নি। তবে একেবারে, এবং সেই অভিযোগকারিনী তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো। ওয়েস্টার্ন আউটফিটে ছিলাম প্রবলি, তো আমাকে উপর থেকে নিচে খুব বাজেভাবে দেখেছে। যেই দাদা আমার বলতে গেল, মা বোনে গালাগাল দেওয়া স্টার্ট করে দিল। গাড়ি থেকে বেরিয়ে আমার দাদাকে হিট করতে লাগলো। এলাকাতে যেই লোকাল বন্ধুগুলো ডেকে ইশারা করে পেছন থেকে আমাকে 7 থেকে 10 জন মিলে পুরো ক্যাপচার করে ধরে নিল। ট্রাফিক গার্ডও ভয় পেয়ে গেল। উনি আমায় বলছেন পেছনে 40 ছেলে দাঁড়িয়ে আছে, আমি একা কি করতাম, ওয়েটিং ফর হিম টু গেট অ্যারেস্টেড। এবার সাইবার জালিয়াতির শিকার মন্ত্রী। শ্বেত প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের ছবি দেওয়া যুব তৃণমূলের পেজ, আর সেই পেজে আপত্তিকর ছবি দেওয়ার অভিযোগ উঠছে। ইতিমধ্যেই কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে মালদা সাইবার ক্রাইম থানায়। আমাদের সঙ্গে রয়েছেন সেবক সাইবার ক্রাইম থানা, তারা কি বলছে, কি ব্যবস্থা কি তারা কিছু নিয়েছে ইতিমধ্যেই? একদমই, দেখো অত্যন্ত গুরুতর অভিযোগ যে তৃণমূল যুব কংগ্রেসের মোথাবাড়ির যে পেজ, যেখানে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের প্রোফাইল ছবি দিয়ে এই পেজ তৈরি করা রয়েছে, কারণ তিনি ওই এলাকার তৃণমূল বিধায়ক। তার সেই পেজ থেকে অশ্লীল ছবি পোস্ট করা হয়েছে, একবার নয় অন্তত 2বার। এই বিষয়টি নজরে আসতেই হইচই পড়েছে সাইবার ক্রাইম থানায়। অভিযোগ দায়ের করা হয়েছে, সাইবার ক্রাইম পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে যে অত্যন্ত গুরুত্ব দিয়ে ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ক্ষুব্ধ রাজ্যের মন্ত্রী, তিনি বলছেন যে ভাবমূর্তি কালিমালিপ্ত করার জন্যই এই ধরনের পোস্ট করা হয়েছে, যা অত্যন্ত আপত্তিকর। এর পিছনে বিরোধীদের হাত থাকতে পারে, এমনটাই রাজ্যের মন্ত্রী দাবি করছেন। যদিও বিরোধীরা সিপিএম বা বিজেপি, তাদের দাবি যে এই ধরনের ঘটনার সঙ্গে বিরোধী দল যুক্ত নয়, তৃণমূলের অন্দরে কোনো সমস্যা হতে পারে। তবে তারাও দাবি করেছে পুলিশ তদন্ত করে এই ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে চিহ্নিত করুক বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিক। তবে এই শাসক দলের যুব শাখার তাদের পেজ থেকে যেভাবে অশ্লীল ছবি পোস্ট হয়েছে তা নিয়ে কিন্তু হইচই পড়েছে ইতিমধ্যেই। অনিন্দিতা, বেশ, আমরা যেটা মনে করছি, যেটা বিরোধীদের চক্রান্ত, তারা আমাদের সঙ্গে রাজনৈতিকভাবে লড়তে পারছে না। তারা আমাদের পার্সোনাল ইমেজকে খারাপ করার জন্য ফেক আইডি তৈরি করে দিয়ে, আমার নামে প্রোফাইল তৈরি করে দিয়ে, আমার ছবি দিয়ে এবং পার্টির নাম জড়িয়ে দিয়ে তারা এইসব ধরনের ইচ্ছাগুলো করছে। ফেসবুকে এবার নতুন খেলা, এই মুহূর্তের হট টপিক। মুহূর্তে বদলে যাচ্ছে চেহারা। সুন্দর চেহারার ছবিতে লাইক কমেন্টের একেবারে বন্যা। যদিও সাইবার বিশেষজ্ঞরা বলছেন এই সুন্দর চেহারার পেছনেই লুকিয়ে রয়েছে বিপদ। ফাঁকা হয়ে যেতে পারে ব্যাংক অ্যাকাউন্টও, এবং আরো বিপদ রয়েছে। ঠিক কি কি বিপদ রয়েছে, কি হতে পারে, আমাদের সঙ্গে রয়েছেন অর্পিতা বলবে। অর্পিতা, কোন কোন বিপদের কথা শোনাচ্ছেন বিশেষজ্ঞরা? দেখো, এই যে ফেসবুক, সেই ফেসবুকের মাধ্যমে কিন্তু একেবারে বিদেশিনী পুরুষ বা মহিলার যে গঠন, তার মধ্যে কিন্তু একেবারে তার আদলে যিনি কিনা অ্যাকাউন্ট হোল্ডার, তার সেই ছবি ফুটে উঠছে। আর তাতেই কিন্তু হাজারো লাইক কমেন্ট এবং শেয়ার হচ্ছে। নিমেষের মধ্যে পাড়ার একেবারে অষ্টাদশী থেকে যে কোনো দাদা বৌদি সকলেই এটি ব্যবহার করছেন। আর এতেই রয়েছে বড় বিপদ, তেমনটাই সাইবার বিশেষজ্ঞরা বলছেন। তারা বলছেন যে এই যে অ্যাকাউন্টের যে তথ্য নিচ্ছে, এই মাই পাজল নামে যে গেম, সেই গেমের মাধ্যমে ব্যক্তিগত যে তথ্য হাতিয়ে নিচ্ছে তারা, সেই তথ্য কিন্তু আগামী দিনে বড় বিপদ ডেকে আনতে পারে। কিভাবে? তাদের বক্তব্য, এই পার্সোনাল যে সমস্ত তথ্য, অর্থাৎ তার যে অ্যাকাউন্ট হোল্ডারের যে ছবি, ফেসবুকে যে ছবি রয়েছে, তার যে সেখানে ডেটা রয়েছে, অর্থাৎ তার কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এবং তার সেখানে ডেট অফ বার্থ রয়েছে এবং একাধিক যে তথ্য রয়েছে, সেই তথ্য হাতিয়ে নিয়ে ব্যাংকের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যেতে পারে একেবারে গচ্ছিত টাকা। তেমনটাই আশঙ্কার কথা বলছেন সাইবার বিশেষজ্ঞরা। তারা বলছেন এই ব্যক্তিগত যে তথ্য অন্যের হাতে চলে যাচ্ছে, এবং এই যে গেম, সেখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যে এই তথ্য নেওয়ার পর সেটি তারা কিন্তু শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট তারা করছেন এবং তার মাধ্যমে এটিকে ছড়িয়ে পড়ছে। এই তথ্য কোথায় যাচ্ছে বা অন্য কোনো কাজে ইউজ হবে কিনা তার
জন্য এই যে গেমটি তৈরি হয়েছে তারা কোনোভাবে রেসপন্সিবল নয়। অর্থাৎ এই যে সকলে মিলে যে ফেসবুক বা এই সোশ্যাল মিডিয়াতে যে মাই পাজল নামে যে গেমটি তারা খেলছেন, তারা কিন্তু ভুলে যাচ্ছেন তাদের ব্যক্তিগত তথ্য অন্য কারো হাতে চলে যাচ্ছে। আর সেখানেই কিন্তু প্রতারণার ফাঁদও থাকতে পারে বলে অনুমান করছেন গোয়েন্দারা। তারা বলছেন, সাইবার বিশেষজ্ঞরা বলছেন যে অ্যাকাউন্ট পুরোপুরি ফাঁক হয়ে যেতে পারে, কারণ একেবারে এই যখন এই গেমটি যখন খেলা হচ্ছে সেই গেমটির মাধ্যমে কিন্তু পরিষ্কার সেখান থেকে যে সমস্ত ডেটাগুলো কালেক্ট করা হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডারদের, সেগুলো নিয়ে বড় সড়ো কিন্তু কোনো রকম প্রতারণার ছক থাকতে পারে, তেমনটাই তাদের আশঙ্কা। সেই জন্যই তারা বলছেন যে এই ধরনের যে গেম সেগুলো থেকে কিন্তু বিরত থাকার জন্য কোথাও কোনো শেয়ার করতে না, বা কোনো লিঙ্ক আসলে সেগুলো কিন্তু শেয়ার করতে না, এবং এই যে 2 স্টেপ যে ভেরিফিকেশন ফেসবুকে সেগুলো কিন্তু অথেন্টিকেশন করে সেগুলোকে করে রাখা, যাতে এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচা যায়। একেবারে বেশ এমন এমন সমস্ত অ্যাপ স্টোরে, প্লে স্টোরে আছে যেগুলোকে ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু ব্যান করে দিয়ে। আজকে আমি যখন শেয়ার করছি আমার ফেস, এটা বেসিক্যালি খুব ক্যাজুয়াল অ্যাটিটিউড হয়ে যাচ্ছে। আধার কার্ড, প্যান কার্ড এই দুটো যদি থাকে, বা কারো মোবাইল নাম্বারের সঙ্গে যদি কোনো একটা কম্বিনেশন থাকে, তাহলে কিন্তু ফেক অ্যাকাউন্ট বানিয়ে অনেক কিছু গন্ডগোল চলছে। এবার ফোনের মধ্যেই এগুলো স্টোর করা থাকে, সেইখান থেকে যদি ফোনের মধ্যে কোনো ম্যালওয়্যার ঢুকিয়ে দেয় বা মনিটরিং করে, তাহলে এটা অনেক দূর অবধি যেতে পারে। বাংলার গণ্ডি পেরিয়ে ত্রিপুরায় নিউজ 18 বাংলার কার্নিভাল। শীতের আগরতলা একেবারে উৎসবের উত্তাপ, গান বাজনা চলছে, গেম শো, রূপচর্চা, আর তারই সঙ্গে রকমারি খাবার রয়েছে। শেষ দিনে একেবারে জমজমাট হয়ে উঠেছে আস্তাবল ময়দান। আমাদের সঙ্গে রয়েছেন জুনেলা, আজকে তো এই নিউজ 18 বাংলার কার্নিভালের একেবারে শেষ দিন, শীতের সন্ধে, শেষ বেলা, কি ছবি এই মুহূর্তে? একেবারে অনিন্দিতা, শীতের সন্ধে, শেষ বেলায়, আর মানুষজন যারা রয়েছেন অর্থাৎ ত্রিপুরাবাসী যারা রয়েছেন তারা চেটে মুটে উপভোগ করতে চাইছেন আজকের এই কার্নিভালের শেষ দিনটা। একটু দেখানোর চেষ্টা করব, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি একাধিক স্টল রয়েছে, একাধিকে খাওয়া দাওয়ার পর্ব চলছে। একটু দেখানোর চেষ্টা করব। এখানে স্টিকি রাইস খাচ্ছেন যিনি রয়েছেন, তার সঙ্গে চিকেনের একটা আইটেমও রয়েছে। আর শুধু খাওয়া দাওয়া নয়, খাওয়া দাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নানান ধরনের ড্রেস ম্যাটেরিয়ালস, ত্রিপুরার যে ড্রেস বিখ্যাত সেই ড্রেসও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। একাধিক নানান রঙের একাধিক ড্রেস রয়েছে, আর এরই পাশাপাশি শাড়ি সেটাও রয়েছে। একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। দেখতেই পাচ্ছ শেষ মুহূর্তে, মানে আমি এখানে না আসলে বুঝতেই পারতাম না যে দুর্গাপুজো তো শেষ হয়ে গেছে অনিন্দিতা, দিওয়ালিও শেষ হয়ে গেছে, কিন্তু এখানে শপিং যেন মানুষের থামছেই না। তারা চুটিয়ে উপভোগ করছেন, আনন্দ করছেন। আর পেছন দিকে মিউজিক্যাল শো হচ্ছে, সেই শো কিন্তু জমজমাট, প্রচুর ভিড় রয়েছে ওখানে, একাধিক মানুষ রয়েছেন। তারা খাওয়া দাওয়া খেতে খেতে দাঁড়িয়েই তারা উপভোগ করছেন, প্রোগ্রাম দেখছেন, গান শুনছেন, খাওয়া দাওয়া করছেন। আর বলে রাখি অনিন্দিতা যে সকাল থেকেই কিন্তু এখানে কুইজ কম্পিটিশন হয়েছে, অন দ্য স্পট গিফট দেওয়া হচ্ছে, আর তার সাথে সাথে ফ্যাশন শো হয়েছে। ত্রিপুরার মহিলারা যারা রয়েছেন ছোট থেকে বড় সকলে, মানে এজ লিমিট কিছু ছিল না, সেখানে সকলেই আজ ফ্যাশন শো উপভোগ করেছেন। একটু দেখানোর চেষ্টা করবো। ত্রিপুরার জানো কুটির শিল্প, বাঁশের ঝিলতি এবং এই বিভিন্ন কাঠের নানান ধরনের কুটির শিল্পের জিনিস, এই যে একেবারে জুনেলা, অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে যে শেষ দিনে একেবারেই জমজমাট হয়ে উঠেছে আস্তাবল ময়দান। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর, বিভিন্ন সমস্যা নিয়ে দুয়ারে রিপোর্টার নিয়েছিলাম আমি, এবং এই মুহূর্তে সারাদিনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে নিউজ রুম লাইভে থাকছে প্রিয়াঙ্কা।